প্রথমে আমরা ম্যাথ বলবো, এরপর হচ্ছে আমরা থিওরি বলবো। কেমন? আগে আগে সূচি বলবো, নিবন্ধন থেকে অঙ্ক আসবে না। অঙ্ক আসবে তৃতীয় অধ্যায় থেকে। দেখেন এখানে কোন কোন ধারা থেকে অবশ্যই অঙ্ক আসতে পারে। ধারা 15, ধারা 15 থেকে অঙ্ক আসতে পারে মূসক আরোপ। এখানে আপনার ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ এই ধরনের অঙ্ক আসতে পারে। ধারা 15 বলছিলাম, অর্থাৎ তৃতীয় অধ্যায়। এটাকে আপনারা স্ক্রিনশট নেন, বা ধারা 15 থেকে 26। এখান থেকে আপনার 15 নাম্বার থেকে বলছে যে ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ অঙ্ক আসতে পারে। ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ কি বললো? এক বোতল পানির দাম 20 টাকা। এখানে 15% ভ্যাট থাকলে ভ্যাট কত এবং পণ্যের সরবরাহ মূল্য কত। এরপর আসলো, এটাকে আর একটু ক্রিটিক্যাল করে দিল। এক বোতল পানির দাম 20 টাকা, এমআরপি হচ্ছে 20 টাকা। আপনারা জানেন যে বোতলের পরে এসডি আছে। বোতলের উপর, পানির বোতলের উপরে কত পার্সেন্ট এসডি আছে সেটা একটু জানা দরকার। 5% ছিল আগে, 5% আছে। তাহলে এই এসডিটা আপনি যদি বলা যে এক বোতল পানির দাম 20 টাকা, উৎপাদনকারী তার সরবরাহ পর্যায়ে 20 টাকা এমআরপি থাকলেও উনি 12 টাকায় সরবরাহ করলেন। এখন এই 12 টাকার মধ্যে 15% ভ্যাট এবং 5% এসডি আছে। তাহলে এখানে ভ্যাট কত টাকা, এসডি কত টাকা? আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? তাহলে কিন্তু মানে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেকেন্ড টাইম রিপিট করতে গেলে ধরেন অনেক কিছু থেকে মিস করবেন। আজকে অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করবো, পুরো 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 সিলেবাস নিয়ে। সেই জন্য নো রিপিটেশন, নো, মানে কোনো রিকোয়েস্ট করবেন না সেকেন্ড টাইম বলার জন্য। রাদার আপনারা সবাই খাতা কলম নিয়ে বসে আজকে যেগুলা বলবো ইনশাল্লাহ আস্থা রাখেন, এগুলাই আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 15 নাম্বার আমি আবারও বলি, এইটাই রিপিট হবে, আর রিপিট হবে না। সেটা হচ্ছে যে আপনার ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ, অর্থাৎ ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে এক ধরনের হতে পারে, মূল্যের সাথে যদি ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, অথবা যদি মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত না থাকে, তাহলে ক্যালকুলেশনটা কিভাবে হবে। এবং সেকেন্ড হচ্ছে, যদি ইনক্লুড থাকে এবং তার সাথে যদি এসডিও মিক্স থাকে, অর্থাৎ একটি পণ্যের সাথে এসডিও থাকবে এবং আপনার ভ্যাটও থাকবে। যেমন আমরা একটা এক্সাম্পল কিন্তু দিয়েছি, বাস্তব এক্সাম্পল। আমরা যে পানির বোতল খাই, সত্যি এটি কিন্তু একটি সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য এবং এটি বিলাসবহুল পণ্য। দ্যাটস ওয়াই এটার উপরে কিন্তু আপনার এই এসডি আছে। অনেকের মনে হতে পারে যে পানির উপর কেন এসডি হবে, পানির উপর এসডি থাকার কথা না। কিন্তু বোতলে পানি খেতে হবে এটা সরকার মনে করে না। পানি যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে খেতে পারে, গ্লাস আছে, অন্য কিছু আছে। কিন্তু বোতলে খাইলে সেটাকে বিলাসবহুলি ধরা হচ্ছে। সেকেন্ড হচ্ছে আপনার মূল্য সংযোজন কর পরিশোধ দায়ী ব্যক্তি, এখানে কোনো ম্যাথ নেই। এখানে থিওরি আসবে, থিওরির সময় পরে বলবো। আপনারা সেকেন্ড যেটা দেখবেন সেটা হচ্ছে 20 নাম্বার। 20 নাম্বার থেকে অঙ্ক একটা বড় ধরনের অঙ্ক দিতে পারে, আমার বইতে আছে। দেখেন 3 ধরনের অঙ্ক আছে, যেটা আমদানি সেবা সংক্রান্ত অঙ্ক। অর্থাৎ যদি একজন ব্যক্তি বিদেশ থেকে সেবা আমদানি করে, সেক্ষেত্রে তার হিসাবগুলো কিভাবে হবে। আপনারা জানেন যে সেবা আমদানির ক্ষেত্রে এই কটা উভয় বিধকর, অর্থাৎ আপনার এটা একটা ইনপুট ট্যাক্স এবং আউটপুট ট্যাক্স। সো এখানে হিসাব কিতাব জটিল আছে। এটা আপনারা দেখবেন, এখানে এই সংক্রান্ত 3টা ম্যাথ আছে বইতে, 3টা ম্যাথই করবেন। শূন্য হার বিশিষ্ট সরবরাহ, এটা খুব সিম্পল, এটা আসার কথা না। জাস্ট কোনোটার সাথে জোড়া লাগাই দিতে পারে, একটা আলাদা করে অঙ্ক আসবে না। যেমন 20-এর সাথে আপনার জোড়া দিতে পারে, অর্থাৎ ধারা 21 সবসময় জোড়া দিয়ে অঙ্ক হবে। অর্থাৎ যদি এরকম হয় ক থেকে আপনার যদি চ পর্যন্ত, যদি আপনার একটা একটা করে আপনার ইয়ে থাকে, 6-7টা বা 7-8টা অঙ্ক থাকে একটা প্রশ্নের মধ্যে, অর্থাৎ সৃজনশীল, সেখানে হয়তো একটা লজিক থাকতে পারে। যে মনে করেন এরকম যে একজন ব্যক্তি বিদেশে আপনার আম, একটি পণ্য সরবরাহ করেছেন, বা 5টি সাইকেল বিক্রয় করেছেন বিদেশে, অর্থাৎ রপ্তানি করেছেন। এই রপ্তানির পর ভ্যাট কত টাকা, অর্থাৎ 5টা সাইকেলের দাম হচ্ছে 50,000 টাকা। এই 50,000 টাকার উপরে কত টাকা ভ্যাট। সেকেন্ড হচ্ছে, এই 50,000 টাকার সাইকেল উৎপাদন করতে ওই ব্যক্তির আপনার 30,000 টাকার উপকরণ কিনতে হয়েছে, যার মধ্যে আদর্শ হারে ভ্যাট ছিল। তাহলে ওই ব্যক্তি কত টাকা উপকরণ কর রেয়াত পাবে, সে কি আদৌ উপকরণ কর রেয়াত পাবে কিনা, এরকম প্রশ্ন দিতে পারে। আপনি বলবেন যে অবশ্যই উপকরণ কর রেয়াত যোগ্য, যেহেতু রপ্তানি করলেও 15% বিক্রির প্রয়োজন নেই, কারণ এখানে শূন্য হার হলেও
এই একটি ক্ষেত্রেই শুধু আপনার উপকরণ কর রেয়াত প্রযোজ্য। এবং আপনার ওই যে 30,000 টাকার উপরে যদি 15% আমরা দেই, তাহলে আপনার 4,500 টাকা এটা কিন্তু আপনার রেয়াত সে পাবে। এরপর হচ্ছে আপনার রপ্তানির নিমিত্ত পণ্য সরবরাহ এবং শূন্য হার বিশিষ্ট সেবা সরবরাহ। এই দুটোর সাথে ধারা 21-এর একটি সম্পর্ক আছে, আপনারা যারা পড়েছেন তারা জানেন। যেমন যদি এটাকে নর্মাল সেবা বলি, যে একজন ব্যক্তি বিদেশে আইটি সেবা প্রদান করেছেন এবং এর বিনিময়ে তিনি 1 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা জমা হয়েছে, এই 1 লক্ষ টাকার উপরে কত টাকা ভ্যাট আরোপিত হবে, এটা যেরকম হবে। আবার এখানে দেখেন যে এটাকে আরো ক্রিটিক্যাল করে দিতে পারে। ঠিক আছে, যেমন ধরেন একজন ব্যক্তি বিদেশে বেড়াতে গিয়েছে, অর্থাৎ বিদেশে পরিবার সহ ট্যুরে গিয়েছে। এই ট্যুর বাবদ আকাশ লিমিটেড একটি ট্যুর সংস্থা, আকাশ লিমিটেডকে উনি 1 লক্ষ টাকা প্রেরণ করেছেন, প্রদান করেছেন। এই 1 লক্ষ টাকার উপরে ওনার কত টাকা ভ্যাট হবে? কারণ হলো দেখেন যে উনি কিন্তু বিদেশে যাবে, টাকা দিয়েছে বাংলাদেশে, এখন এটা ভ্যাট হবে কিনা সেটা একটা বিষয়। সেজন্য এখানে কিন্তু কয়েকটা বিষয় আছে, অর্থাৎ ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর যখন বিদেশে যায় তখন কিন্তু বিদেশের মাটিতে টাকাটা খরচ হয়েছে, এটা যেমন একটা ফ্যাক্ট। আবার এটাও সত্যি যে উনি সেবাটা কোথায় নিয়েছে, ওই ট্রাভেল যে এই যে অপারেটর সে আসলে ওই দেশে কয় টাকা দিচ্ছে আর এই দেশে কত টাকা রাখছে, এখানে কিন্তু ক্যালকুলেশন জটিল আছে। উনি যদি 1 লাখ টাকার মধ্যে 80,000 টাকা বিদেশে দিয়ে দেয়, 20,000 টাকা যদি রাখে, তাহলে কিন্তু একরকম হিসাব হবে না। তো এই জন্য এই এই অঙ্কগুলো একটু দেখতে হবে। পাশাপাশি 26টা যদি আমরা বলি, 26 থেকেও আপনার অঙ্ক আসতে পারে। এটা ওই যে পুরো বড় অঙ্কের সাথে একটা জোড়া দিবে। কিরকম জোড়া দিবে? বলবে একটি আপনার রড উৎপাদনকারী প্রতিষ্ঠান তার পণ্য উৎপাদনের লক্ষ্যে উনি যোগানদারের কাছ থেকে কিনেছে আপনার আয়রন এবং স্টিল স্ক্র্যাপ ক্রয় করেছে। এই ক্ষেত্রে উনি ক্রয় বাবদ 1 লক্ষ টাকা প্রদান করেছে। আয়রন এবং স্ক্র্যাপের উপরে উনি কত টাকা উপকরণ কর রেয়াত পাবে? তাহলে দেখেন যে আয়রন এবং স্ক্র্যাপ যদি একটা যোগানদার যদি ইন্ডাস্ট্রিকে সাপ্লাই দেয়, তাহলে কোনো ভ্যাট আরোপিত হয় না। যেহেতু ভ্যাট আরোপিত হয় নাই, সেহেতু কিন্তু ওই ক্ষেত্রে উপকরণ কর রেয়াতের কোনো প্রশ্নই আসে না। পাশাপাশি যদি আবার এরকম হয় যে দেখেন যোগানদারের কাছ থেকে কিনে নেয়, অন্য কোনো ব্যক্তির কাছ থেকে কিনেছে, তখন কিন্তু আবার এটা কিন্তু অব্যাহতি প্রাপ্ত হবে না। সেটা একটা বিষয়। এই জন্য এই 26 কিন্তু বেশ ক্রিটিক্যাল। আপনারা জানেন যে এটা হচ্ছে প্রথম তফসিল এই 26 ধারা অনুযায়ী হয়েছে। এখানে অসংখ্য পণ্য আপনার অব্যাহতি প্রাপ্ত পণ্য এবং অব্যাহতি প্রাপ্ত সেবার তালিকা দেওয়া আছে। তো সুতরাং এখান থেকে কিন্তু আপনার এই ধরনের ম্যাথ আসতে পারে। চতুর্থ অধ্যায় যদি আমরা দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথের জন্য। 27, 28, 29, 30, 31, এখান থেকে এই কটা ছাড়া ম্যাথ করা যাবে না। কেমন ম্যাথ হবেই এখান থেকে। অর্থাৎ আপনাকে ওই যে ধারা 45 অনুযায়ী মূলত ম্যাথ দিবে, কিন্তু মূলত ম্যাথ গুলো হবে এই এই ধারা রিলেটেড। সুতরাং এইখানে আমার যে ম্যাথ গুলো আছে আমার মূল বইতে, সেগুলো করে ফেলতে হবে এই সংক্রান্ত গুলা। ঠিক আছে, আমি আবারও বলি: 27, 28, 29, 30, 31, 32, 32ও হবে। এই 32 পর্যন্ত করে ফেলবেন। 32-এর একটি আপনার থিওরিও আসতে পারে, সেটা বলে রাখি। ওই যে ন্যায্য বাজার বিধিমালা অনুযায়ী একই জাতীয় বা সমতুল্য সমজাতীয় পণ্যের বা বিনিময় মূল্য সম্পর্কে আলোচনা করুন, বা বললো যে আপনার একই জাতীয় পণ্য হলে আপনার ন্যায্য বাজার বিধিমালা অনুযায়ী কিভাবে মূল্য নির্ধারণ হয়, এরকম বলতে পারে। এছাড়াও আপনার আহ স্যার ম্যাথ গুলো কি শীটে আছে স্যার? আমাদেরকে একটা শীট দিয়েছিলেন। এখানে ম্যাথ গুলা তো অনেক বড় বড়। ধরেন বলল শীটে আছে। একজন ব্যক্তি বিদেশ থেকে একজন ব্যক্তি বিদেশ থেকে পারফিউম আমদানি করেছেন। পারফিউম পারফিউম আবার 25%, সিডি আরডি 3%, এইচডি 30%, এরকম বললো। ভ্যাট 15, 85 এবং 87.5% আরোপিত রয়েছে। তাহলে আমদানি কালে এই পণ্যের উপর আগাম কর কত হবে? অথবা বললো আগাম আমদানি কালে এই পণ্যের ভিত্তি মূল্য কত, বা মূসক আরোপযোগ্য মূল্য কত। ওকে, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, মূসক আরোপযোগ্য মূল্য আর সম্পর্ক শুল্ক আরোপযোগ্য মূল্য কিন্তু এক কথা নয়।
এবং মূসক আরোপযোগ্য মূল্য এবং সরবরাহ মূল্যও কিন্তু এক কথা নয়, কেমন? এই বিষয়গুলো অনেকে সরবরাহ মূল্যকে মূসক আরোপযোগ্য মূল্য কোনো হারে বলে, বাট এটা কিন্তু ঠিক না। ধরেন কোনো পণ্যের উপর যদি এসডি থাকে, তাহলে কিন্তু এটা সরবরাহ মূল্য আর মূসক আরোপযোগ্য মূল্য এক হয় না, তখন কিন্তু ডিফারেন্ট ভ্যালু হয়ে যায়। আঠারো যদি অঙ্ক আসে এরকম যে আপনি একজন ব্যক্তি, ধরেন আকিস আকিস টোব্যাকো একটি প্রতিষ্ঠানের কাছে 200 কোটি টাকায় তাদের টোব্যাকো বিক্রি করলো। এখন এই 200 কোটি টাকার উপরে কত টাকা ভ্যাট আরোপিত হবে, বা ভ্যাট 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 হবে? এখানে কিন্তু কোনো ভ্যাট হবে না, কারণ চলমান ব্যবসার উপর কোনো ভ্যাট আরোপিত নেই। সুতরাং এটা একটা বিষয় যে চলমান ব্যবসা যদি বিক্রয় করা হয় তাহলে কোনো ভ্যাট আছে কি নাই সেটা যেমন সত্যি, পাশাপাশি এখানে যদি কোনো ফিগার বসিয়ে দেয়, যে বললাম 2 কোটি টাকা, এই 2 কোটি টাকার উপর কিন্তু কোনো ভ্যাট আরোপিত হবে না। এই ড্র থেকে অঙ্ক দিতে পারে, লাকি ড্র। একজন ব্যক্তি রেস্টুরেন্ট পরিচালনা করেন, তিনি 1,000 টাকার সেবা সরবরাহ করেছেন বা খাদ্য বিক্রয় করেছেন। উক্ত টাকা থেকে ওই ব্যক্তি 20% ডিসকাউন্ট প্রদান করেছেন। রেস্টুরেন্ট ব্যবসার উপরে 5% ভ্যাট আরোপযোগ্য, আপনারা জানেন, এটা মুখস্থ রাখবেন, 5% নাও দিতে পারে। তাহলে ওই ব্যবসায়ী কত টাকা ভ্যাট আদায় করেছে? 1,000 টাকার উপর 20% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে ভ্যাট কত টাকা? যদি প্রশ্ন আসে যে এই ক্ষেত্রে ভ্যাট কত টাকা, কত টাকা হবে? 20% ডিসকাউন্ট সহ হবে, না ডিসকাউন্ট ছাড়াই 1,000-এর উপরে ভ্যাট আরোপিত হবে? ডিসকাউন্ট ছাড়া। স্যার লটারি ডিসকাউন্ট বাদ 39, দিয়ে। ডিসকাউন্ট বাদ দিয়ে যেটা হবে সেটার উপরে, কেমন? অর্থাৎ স্যার এক 39 হাজার কি টাকার উপর তাকাবো? 20% ডিসকাউন্ট দিলে হচ্ছে আপনার আহ 40 টাকা। 800 টাকা। 800 টাকার উপরে স্যার। 800 টাকার উপর 5% ভ্যাট আরোপিত হবে। 40 টাকা এখানে স্যার। দেখেন, হ্যাঁ 40 টাকা। হ্যাঁ, যা আসে আর কি, 5 আটা 40 না 40 টাকা। এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, যে এটা দিল কতে, 1 নাম্বার প্রশ্নে কতে দিল, আর খতে বললো উক্ত ব্যক্তির একটি লটারি বা হাউজিং ব্যবসা আছে। হাউজিং, হাউজিং ব্যবসা, হাউজিং না হাউজিং, সরি, হাউজিং ব্যবসায় উনি 100টি টিকিট বিক্রি করেছেন, প্রতি টিকিটের মূল্য 100 টাকা। তাহলে মোট টিকিটের মূল্য 10,000 টাকা। 10,000 টাকা আপনি ক্যালকুলেশন করবেন আর কি, বলবো যে প্রতিটি টিকিটের মূল্য, আমরা 100টি টিকিট বিক্রি করছে, প্রতিটার দাম 100 টাকা। এখন উক্ত ব্যক্তি প্রত্যেক ব্যক্তিকে 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে ভ্যাট কত টাকা, কত হবে বলেন তো? 15% যদি ভ্যাট হয়? ডিসকাউন্ট বাদ দিয়ে তারপর বাকিটার উপর হ্যাঁ, না না স্যার, ইয়ে বাদ যাবে না এই জায়গায়। বাদ দেওয়া যাবে না। এই জায়গায় ডিসকাউন্ট বাদ যাবে না স্যার। ডিসকাউন্ট টাকার যাবে? উপরে হবে। না, যাবে না? ডিসকাউন্ট বাদ যাবে না। ভেরি গুড। টিকিট মূল্যের উপরে। হ্যাঁ, টিকিট মূল্যের উপরে হবে স্যার। প্রিন্ট মূল্যের টিকিট উপর। মূল্যের উপরে। তাহলে 1500 দেখেন, টাকা। একই একই প্রশ্নে আমরা দুটো ট্রিক দিয়ে দিল। একটিতে বললো যে রেস্টুরেন্ট ডিসকাউন্ট, সেখানে ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল হলো। আর এইটা হলো সেকেন্ড, এটা আপনার হাউজি, এখানে কিন্তু ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল হলো না। সো ইফ ইউ ডোন্ট নো ওয়েন এই যে আপনার ডিসকাউন্ট ইজ অ্যাপ্লিকেবল, এটা কিন্তু একটা ফ্যাক্ট, যে দেন ইউ ক্যান অ্যান্সার আউট ইজিলি। আদারওয়াইজ কিন্তু যারা এই জানবেন না, তারা দুইটাই একই রকম করে করবেন, হয় দুইটার ক্ষেত্রেই আপনি ডিসকাউন্ট ছাড়া করে দিবেন, অথবা দুইটার ক্ষেত্রেই ডিসকাউন্ট ধরে দিয়ে দিবেন, তখন কিন্তু অঙ্কটা ভুল হবে। কিস্তির ক্ষেত্রেও এরকম অঙ্ক হতে পারে, যে একজন ব্যক্তি 1 লক্ষ টাকা একটি এয়ার কন্ডিশন বিক্রি করেছেন, প্রতি মাসে 10,000 টাকা কিস্তি হবে। উক্ত ব্যক্তি প্রথম মাসে 10,000 টাকা ডাউন পেমেন্ট করে এবং দ্বিতীয় মাসে 5,000 টাকা, ধরেন প্রত্যেক মাসে 5,000 করে কিস্তি দেয়। দ্বিতীয় মাসে 5,000 টাকা করে আপনার 5,000 টাকা কিস্তি প্রদান করে। ওই ব্যক্তি দ্বিতীয় মাসে কত টাকা ভ্যাট হবে? ওই ব্যক্তি কিন্তু 15,000 টাকা না, দ্বিতীয় মাসে কিন্তু 5,000 টাকা, বা 1 লাখ টাকার 5,000 উপরে টাকার উপরে হবে স্যার। 5,000 টাকার উপরে ভ্যাট হবে। ম্যাডাম, স্যার এখানে স্যার, ওই শুধু 45টা 5,000 টাকার আপনারা উপরে, জানেন। জি, শুধু 5,000 টাকার উপর ব্যাট দিবে না উক্ত ব্যক্তি, মানে শুধু হ্যাঁ, সেই কিস্তির টাকাটার 5,000 উপরে। টাকার উপরেই তো বললাম, 5,000 টাকার ডাউন উপরে। পেমেন্টটা কিছু হবে না। না, ওই যে 1 লাখ টাকার উপরে হবে না। আর ডাউন আহ, পেমেন্ট তো প্রথম মাসে দিয়ে দিছে 10,000, এটা বলছি দিয়ে দিই। পরের মাসে কয় টাকা সেটা বলছি, এই জন্য প্রশ্নটা একটু পরে বুঝতে হবে না। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষার হলে, এই জন্য একটা বি কেয়ারফুল। আচ্ছা, ওই আমি মেসেজ পেয়ে গেছি, বুঝছেন, একাডেমি থেকে। তো আপনাদের জন্য ব্যাড লাক, ক্যালকুলেটর ব্যবহার করতে পারছেন না, কেমন? ওকে, এটা আমাদের জন্য ভালো হলো যে আমি আজকে আপনাদেরকে, স্যার দেবে না স্যার ক্যালকুলেটর ব্যবহার করতে? না দিবে না, এই মাত্র তাহলে এত দিছিল। বড় বড় অঙ্ক কিভাবে করবো?
স্যার এটা আরো ভালো হলো, বড় অঙ্ক দিবেই না। এই ওকে, যে question। দেখি আবার আরেকটা মেসেজ দিছে, এটাও করি একটু। এইমাত্র পাইলাম। আমি এই জন্য আপনাদের, যখন আপনারা ক্লাসে আলোচনা করছিলেন তখন একাডেমিতে ফোন করলাম যে এটা আমার একটু জানাও এখন, কারণ এটা আমার প্রশ্ন করবে এখনই। সুতরাং 45 সংক্রান্ত আপনারা জানেন যে বিশাল বড় বড় অঙ্ক পুরোটাই, সুতরাং এটা আপনারা জানেন যে মূল অঙ্ক আসলে ধারা 45 অনুযায়ী হয়। তো গতবার এবং তার আগের বার আহ এই যে আংশিক উপকরণ কর রেয়াত নিয়ে একটি অঙ্ক আসছিল। সো আংশিক উপকরণ কর রেয়াত এবং উপকরণ কর রেয়াত এবং সমন্বয়, অর্থাৎ এই সবগুলা মিলেই কিন্তু আসলে 45 সংক্রান্ত অঙ্ক আসে। এবং এই 45, 46, 47, 48 থেকে অঙ্ক আসবেই 49 সহ। 49 মানে উৎসেকর, একটি অঙ্ক আসবেই। ওকে, আমি আবারও বলছি, 45 থেকে 49 পর্যন্ত অঙ্ক একটা আসবেই। আচ্ছা, পরিচালনপত্র দেখেন, এখান থেকে কোনো অঙ্ক টঙ্ক কিছু নাই। এই কোনটা চ্যাপ্টার কোনটা থেকে কোনো স্যার? অঙ্ক নাই। 55 কোন থেকে ধারাটা? 62 আমরা দেখি, এখান থেকে অবশ্যই অঙ্ক আছে। আপনারা জানেন, যেমন ওই যে ধারা 15-র সাথে আমরা বলেছিলাম যে যদি পানির সাথে সম্পর্ক শুল্ক হয়, তো সম্পর্ক শুল্ক মূলত এই 55 থেকে হয়, কিন্তু আলাদাভাবে কোনো সম্পর্ক শুল্কের অঙ্ক হয় না। এটা মূলত এই 55 এবং আপনার 55টাই মূলত, এবং 57 মূলত এই 45-এর সাথে যাবে। অর্থাৎ 45-এর মধ্যে যে অঙ্কটা হবে সেখানে এই সম্পর্ক শুল্ক থাকবে, ওই অঙ্কের সাথে জোড়া যাবে, জোড়াতালি লাগবে আর কি। আর 58টা আলাদাভাবে অঙ্ক হতে পারে। 58 এখন পর্যন্ত কোনোবার অঙ্ক আসে নাই আমার ধারণা, যে এটা এবার দিবে। এবার মনে হয় জ্বালানি তেলের অঙ্ক দিবে, বুঝছেন, এটা একটু করে দেন। জ্বালানি তেলের অঙ্ক কি আপনারা পারেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। পারি না স্যার, কোনোদিন করিও নাই স্যার। 2% মূসক ব্যবসা করছে। স্যার আপনার বইয়ের কোথায় আছে বলে দেন, দেখে যাব। জ্বালানি তেলের অঙ্ক আমার বইতে নাই, কারো বইতেই নাই। তাহলে এটা আসবে কেমনে স্যার? না, এটা আসবে। এটা স্যার এটা বই আইডিয়া দিই দিয়ে নাই, দেন কিন্তু স্যার আমি তাহলে। এমনি করাই দিই, বুঝছেন। স্যার এটা করে দেন এটা স্যার। আপনার আদেশ নাম্বারটা লেখেন, ওই আদেশ নাম্বার করলে অঙ্ক পারবেন। লেখেন আদেশ নাম্বার 18, ওখানে অঙ্ক দেওয়া নাই তা না, একটা সরকারি ভাবে অঙ্ক একটা আছে, সেটা করেন। হালকা একটু উদাহরণ দেওয়া আছে ছোট্ট করে। আদেশ নাম্বার 18, 2019 মূসক, ওখানে দেওয়া আছে। ওখানে ঔষধের অঙ্কের একটা এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু কঠিন, ওটা বুঝবেন কিনা। আচ্ছা, আমি লাস্টের দিকে তারপরে করে দেওয়ার চেষ্টা করবো আপনি আপনাদের, ঠিক আছে। আমদানির উপর সম্পর্ক শুল্ক আদায়, এগুলো তো আপনারা জানেনই। মূলত 62 থেকে যদি অঙ্ক আসে তখন কি করবেন? 62 থেকে অঙ্ক আসতে পারে। 62, যে ড্রব্যাক বা প্রত্যর্পণ কত টাকা হবে? এক ব্যক্তি আপনার সাইকেল আমদানি করেছে 50,000 টাকার, এবং 60,000 টাকা দিয়ে সাইকেল রপ্তানি করেছে। আমদানির সময় 50,000-এর 60%, অর্থাৎ 30,000 টাকা উনি শুল্ক কর দিয়েছে, যেখানে কাস্টম শুল্ক, রেগুলেটরি শুল্ক এবং সম্পর্ক শুল্ক ছিল 20,000 টাকা। তাহলে ওই ব্যক্তি কত টাকা প্রত্যর্পণ নিতে পারবে, শুল্ক প্রত্যর্পণ নিতে পারবে? এরকম অঙ্ক আসতে পারে। এছাড়াও আসতে পারে, এটাকে আরো যদি একটু ক্রিটিক্যাল করে দেয়, উক্ত ব্যক্তি জানুয়ারি মাসে, মনে করেন জানুয়ারি না দিয়ে 25 সালের জুলাই মাসে আমদানি করেছিল এবং রপ্তানি করেছে আপনার, মনে করেন আহ আগস্ট মাসে, আগস্ট মাসে রপ্তানি করেছে 2025 সালের, এবং আমদানি করেছে জুলাই। কিন্তু উক্ত ব্যক্তি ভ্যাট অফিসে শুল্ক রেয়াত প্রত্যর্পণের জন্য আবেদন করেছে মার্চ মাসে। উক্ত ব্যক্তি সম্পর্ক শুল্ক, রেগুলেটরি শুল্ক এবং কাস্টম শুল্ক বাবদ, যেটা আমরা বলছি, 30,000 টাকা প্রদান করেছে। তাহলে ওই ব্যক্তি কত টাকা আপনার শুল্ক প্রত্যর্পণ নিতে পারবে?
মনে তো না পারবে স্যার, 6 মাস তো ওভার হয়ে গেছে না। পারবে কি? না স্যার, 6 মাস 6 ওভার মাস হয়ে গেছে পার না, হয়ে যেহেতু গেলে মার্চে কিন্তু দিতে অ্যাপ্লাই পারবে করছে না। ফেব্রুয়ারি। অ্যান্সার হবে সহজ। অর্থাৎ কোনো ক্যালকুলেশন নাই, বলবেন 6 মাস পার হয়ে গেছে, সে নিতে পারবে না। আবার এটাও সত্যি যে আমদানির পরে 2 বছর টাইম থাকে রপ্তানি করার, আর রপ্তানির পর আরো 6 মাস টাইম থাকে। তো ওই আমদানির শর্তও কিন্তু লাগাই দিতে পারে, সেটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ ওইখানেও কিন্তু 2 বছর টাইম পার করে ফেলতে পারে। ঠিক আছে, দুই দিকেই টাইম খেয়াল রাখবেন। আচ্ছা, দাখিলপত্র পেশ, সেটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অঙ্ক ওই যে ধারা 45 থেকেই আসে মূলত, কেমন? এখান থেকে আপনার থিওরি আসবে। অর্থাৎ নবম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় থিওরির জন্য খুবই খুবই মারাত্মক ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ঠিক আছে, নবম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থিওরিটিক্যালের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই দুইটা। একেবারে যে কোনো এক্সামিনের প্রশ্ন করলে এখানে চোখ চলে যায় আগে এই দুইটাতে। স্যার নবম অধ্যায়ের কোনটা বললেন? আচ্ছা, 68, 69 এবং 70, এই তিনটা থেকে অঙ্ক আসতে পারে। দেখেন, 68, 69, 70 দশম। পর নির্ধারণ খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অঙ্ক আসতে পারে কিভাবে? একজন ব্যক্তির কমিশনার মহোদয় কি করলেন, তার প্রাঙ্গণ পরিদর্শনের জন্য ধারা 83 আরোপ করলেন। এতে উক্ত ভ্যাট টিম ওই প্রতিষ্ঠান পরিদর্শন করে আপনার কি করলো, তার বিভিন্ন ধরনের বিক্রয় দ্রব্যাদি, ক্রয় দ্রব্যাদি ইত্যাদি আপনার জব্দ করে নিয়ে আসলো। নিয়ে আসার পর 30 দিনের মধ্যে একটি কি করলো, 30 দিনের মধ্যে স্যার একটা রিকোয়েস্ট ছিল অতিরিক্ত স্যার, 5 লাখ সবাইকে টাকা একটু আবার মিউট আপনার। করে দেন স্যার। তো সবাইকে একটু আবার মিউট করে দেন, আপনার কথা শোনা যাচ্ছে না। সবাইকে মিউট করে দিচ্ছি, একটু সবাই মিউট থাকেন কেমন? যদি যদি কথা বলার প্রয়োজন হয় আমার সাথে, তখনই আনমিউট করবেন। আচ্ছা, তাহলে ধারা 73টা পড়বেন। 73 খুবই ইম্পর্টেন্ট। এবং ধারা 73-এর পর যেটা করতে হবে সেটা হচ্ছে ধারা 85। 85 সংক্রান্ত আপনাকে কোনো একটা অফেন্স দিয়ে একটা অঙ্ক দিতে পারে। এরকম যে একজন ব্যক্তি আহ সেপ্টেম্বর 2025 কর মেয়াদে 2 লক্ষ টাকা ভ্যাট প্রদান করেছেন, কিন্তু ভ্যাট অফিস এটা অডিট করে বা আপনার নিরীক্ষা করে অতিরিক্ত আরো 50,000 টাকা আরোপিত, মানে প্রদেয় ভ্যাট ভ্যাট প্রদেয় হলো আর কি। এখন আহ উক্ত ব্যক্তির উপর কোন কর্মকর্তা আদেশ প্রদান করবেন এবং কত টাকা সর্বোচ্চ জরিমানা করতে পারবেন? তাহলে টাকা ছিল আমরা কত বলেছি ধারা 85 অনুযায়ী, যদি বলেছি 10 লক্ষ টাকা, তাহলে সহকারী কমিশনার পারবে। এবং 10 লক্ষ টাকার উপর বলছি সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারবে? সর্বোচ্চ আপনার 10 লক্ষ টাকা জরিমানা করতে পারবে, এর চেয়ে বেশি পারবে না। অর্থাৎ অনন্য অর্ধেক, 5 লাখ টাকা থেকে 10 লক্ষ। যেহেতু বলেছি, প্রশ্ন বলেছি সর্বোচ্চ, এই জন্য সর্বোচ্চ বলবেন 10 লক্ষ টাকা। এটাই অঙ্ক। আচ্ছা, যদি নিরীক্ষা থেকে একটা অঙ্ক আসতে পারে, কিন্তু নিরীক্ষা থেকেও সেটা আপনারা একটু খেয়াল রাখবেন যে নিরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় বলতে পারে যে এই আদায় থেকে এত টাকা আদায় হয়েছে, এই থেকে এত আদায় হয়েছে। একটা থেকে বললো 0 টাকা আদায় হয়েছে, যদি সেটাও আসলে 0 টাকা না হয়, যদি আপনার ভ্যাটের কোনো হার প্রযোজ্য থাকে, সেটাও কিন্তু হিসাব করতে হবে। বকেয়া কর আদায়, এখান থেকেও একটু দেখে নেবেন, বকেয়া কর আদায় থেকেও কিন্তু ম্যাথ আসতে পারে। বকেয়া কর আদায় এবং বকেয়া করার পরে যে যে জব্দকরণ, এটা একটা ফ্যাক্ট। জব্দকরণ, জব্দকরণের মধ্যে বিলি বন্টন নিয়ে অঙ্ক আসতে পারে। বিলি বন্টন, একজন ব্যক্তির 1 লক্ষ টাকার পণ্য জব্দ হয়েছে এবং এটা আপনার এখান থেকে ওই যে আপনার নিলামের সময় বিভিন্ন খরচ হয়ে 90,000 টাকা হচ্ছে, তাহলে ওই 10,000 টাকা ফেরত দিতে হবে। কিস্তি নিয়ে একটা অঙ্ক আসতে পারে 106, এটা ঠিক করবেন। অথবা বলতে পারে যে কিস্তিতে আপনার এখানে যদি আপনার 1 বছরের টাকা বাকি থাকে, সেই ক্ষেত্রে আসলে ওনার কত টাকা কিস্তি, কত টাকা আপনার আম, আম, মানে কত মাসে এটা উনি পরিশোধ করতে পারবে এবং কত টাকা কিস্তিতে করতে পারবে। আপনারা জানেন যে এখন বকেয়া কর আপনার 18 মাসের মধ্যে কিস্তিতে করা যায়। সেটার পারমিশন যদি কমিশনার মহোদয় দেয়, তাহলে উনি দিতে পারেন। ষোড়শ অধ্যায় হচ্ছে আপনার দণ্ড, এখান থেকেও আপনার অঙ্ক আসতে পারে। এরকম একজন ব্যক্তি বললো জাল দলিল দাখিল করছে, জাল দলিল।
এতে সরকারের 20 লক্ষ টাকা শুল্ক কর ক্ষতি হয়েছে, যেরকম ভাবে আদায় হয়নি, তখন এর উপর বিচার কি এরকম আসতে পারে? সেজন্য ধারা 21 থেকে 25 অবশ্যই করবেন, এখান থেকে অঙ্ক আসতে পারে, আর তেমন প্রয়োজন হবে না।